ওকে, লেটস স্টার্ট। চলো। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বা দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। এইরকম ধরনের কোটেশন সে বাংলাতে হোক বা এটা ট্রান্সলেট করে ইংরাজিতে আমাদের প্রথমেই দিতে হবে। যে কোনো ধরনের পরিবেশ, প্রকৃতি, এনভায়রনমেন্ট, পলিউশন, এই কনটেক্সটের যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে, এটা রচনা হতে পারে, রিপোর্টিং হতে পারে, এনিথিং, প্যাসেজ হতে পারে, নোট হতে পারে, কমেন্টস হতে পারে, শর্ট এসে হতে পারে। ক্লিয়ার? কি টপিক? যে উৎসব মানেই কি পরিবেশ দূষণ, বা উৎসব ও পরিবেশ দূষণ, বা গ্রিন ফেস্টিভ্যাল। এখন গ্রিন ফেস্টিভ্যাল বলায় আমি দেখলাম আমার অনেক ছাত্রছাত্রী গুলিয়ে ফেলেছে। গ্রিন ফেস্টিভ্যাল বেসিক্যালি একটা ইভেন্টের মতন অনেক জায়গাতে হয়েছে, মানে কেরালাতে হয়েছে, কানাডাতে হয়েছে। গ্রিন ফেস্টিভ্যাল একটা ইভেন্ট, যেখানটা একটা মেলা হয়েছে বা ফেস্টিভ্যাল হয়েছে। গ্রিন ফেস্টিভ্যাল নাম দেওয়া হয়েছে প্লাস্টিক ইউজ বর্জন করে কিভাবে বায়োডিগ্রেডেবল আইটেমসের সাহায্যে ফেস্টিভ্যালটাকে কন্ডাক্ট করা যায়, সেরকম করা হয়েছে। বাট গ্রিন ফেস্টিভ্যাল আমি যেটা তোমাদেরকে লিখতে দিয়েছিলাম, দ্যাট ইজ নট এনি ইভেন্ট অ্যাজ পার। এটা ছিল যে বেসিক্যালি গ্রিনিং অফ ফেস্টিভ্যাল। কি বললাম? গ্রিনিং অফ ফেস্টিভ্যাল, অর্থাৎ উৎসবের সবুজায়ন করা। বোঝা গেছে? অর্থাৎ পরিবেশ দূষণ না ঘটিয়ে উৎসবকে পালন করা বা উদযাপন করা। আমাদের আজকের যে রাইটিং টপিকটা সেটা হচ্ছে এইটা। আমরা পরপর দুটো টপিক এই ফরম্যাটে লিখব, যেটা হচ্ছে ছোট এসে বা প্যাসেজ বা নোট বলতে পারো। তারপরে দুটো আমরা রিপোর্টিং ফরম্যাটে লিখব। আই রিপিট, আমরা কিন্তু এটা রিপোর্টিং ফরম্যাটে লিখবো না। রিপোর্টিং ফরম্যাটে কীভাবে লিখতে হবে, কেননা মিসলেনিয়াসের ক্ষেত্রে, ডব্লিউবিসিএসের ক্ষেত্রে রিপোর্ট ফরম্যাটে লিখতে দেয়, আমরা সেটা শিখব। এই ক্লাস দুটো কিন্তু আমরা শিখব যে জাস্ট প্যাসেজ আকারে বা শর্ট এসে আকারে বা তোমার ওপিনিয়ন এক্সপ্রেশনের জায়গা হিসেবে কিভাবে লিখতে হয়। তোমরা অনেকেই আমার কাছে অফলাইন অনলাইন পড়তে চাইছো, মেসেজ করছো, মেল করেছো। বাট থিং ইজ দ্যাট এগুলোর কিছুই দরকার নেই। আমার তোমাদের থেকে দুঃখ লাগে যে অবস্থাটা এমন, মার খেয়ে খেয়ে আমাদের হাল এমন যে কেউ ভালোবাসতে চাইলে সত্যি সত্যি সরাসরি ভরসা হয় না। ভাবি তার মধ্যে গোপন কিছু আছে, সে ফ্রিতে ভালোবাসবে কেন? আরে কিচ্ছু লাগবে না, ফালতু ফালতু কেন পয়সা খরচা করবে তোমরা? কেন আমাকে একটা বাধ্য করবে একটা অনলাইন সিরিজ করতে, একটা সাবস্ক্রিপশনমূলক ক্লাস করতে? এই ক্লাসটাই তোমরা ভালো করে ফলো করো, এই চ্যানেলটাকে ভালো করে ফলো করো। আমি তো প্রথম দিন ফ্রম ডে ওয়ান বলছি যে যে কোনো বড় লক্ষাধিক টাকার চ্যানেলের চেয়ে ভালো পড়াবো আমরা তোমাকে, জি জান লাগিয়ে পড়াবো আমরা তোমাকে। ওকে, সুতরাং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। আর এরপর যদি বেশি তোমরা বলা বলি করো যে স্যার অনলাইন অফলাইন ক্লাস করান, তাহলে কিন্তু আমি সাবস্ক্রিপশান নেওয়া শুরু করে দেবো। ওকে, যে এই টাকা দিয়ে এই পড়ো। বাট দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমি যোগ করলাম। ক্লাসে ঢুকি, চলো। ক্লাস হচ্ছে তোমাদের বলে দিয়ে যে টপিক কি, আমরা এটার উপর একটা নোট লিখব। এখন কোনো রকম এরকম ধরনের নোট লেখার আগে তোমাদেরকে আমি বলেছি কোটেশান দিতে হবে। আমরা যে কোনো ধরনেরই লেখা লিখি না কেন, তার একটা স্ট্রাকচার থাকে। এখন সেই স্ট্রাকচারটার অবভিয়াসলি আমরা ছোটোবেলা থেকে অনেকবার জানি, ইন্ট্রোডাকশান থাকে, একটা বডি থাকে, এক কনক্লুশন, এরকম থাকে। লিখতে হবে যে কোনো কবির দুটো লাইন বা একটা লাইন, মানে যে কোনো দুটো লাইন কোনো একটা। কবি সুকান্ত লিখেছিলেন এইটা, হ্যাঁ, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমরা ক্লাসটা কি মোডে করব? বাংরেজি মোডে, অর্থাৎ বাংলা ইংরেজি একসাথে। অর্থাৎ এইটা যদি বাংলাতে পড়ে তোমরা পারবে, এটা যদি ইংরেজিতে পড়ে তোমরা পারবে। যদি বাংলায় এই ছোট্ট জিনিসটা আসে তাহলে এইটা বাংলা লিখে শেষ করবে, আর যদি ইংরেজিতে আসে জাস্ট সেটাকে ট্রান্সলেট করবে। খুব সহজ, মামুলি, সাদামাটা ট্রান্সলেশন করো। বাট দ্যাট উইল সাফিস ফর আন্ডারস্ট্যান্ডিং। যিনি পেপার সেটার যিনি এক্সামিনার, তিনি বুঝতে পারবেন তুমি কি বলতে চাইছো। দেখো, আমি এইটাকে যদি ইংরেজি করি,
দিস ইজ মাই সলিড প্রমিস to the newborns that I must make this world sustainable to them. Sustainable জায়গায় habitable-ও করতে পারতে। Habitable আর sustainable-এর তফাৎ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট তোমরা প্রচুর পড়েছো, আমার ইকোনমিক ক্লাসে আমি বিস্তর তার এক্সপ্লেনেশন দিয়ে রেখেছি, যে কোনো বইতেই আছে। আমি এক লাইনের ডিফারেন্স বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাবিটেবল অ্যান্ড সাস্টেনেবল। হ্যাবিটেবল মানে এই যে পৃথিবীটা, এই যে প্রকৃতিতে আমরা রয়েছি, আজকের দিনে আমরা যে রয়েছি, আমাদের থাকাটাকে হ্যাবিটেবল বলে বা থাকতে পারাটাকে হ্যাবিটেবিলিটি বলে। কিন্তু যখন আমাদের থাকাটা বা থাকতে পারাটা এরকম হবে যে আমরা তো আছি, ভালোভাবে আছি, সুখে শান্তিতে গল্প করে হাসতে খেলতে আছি, এবং এমন ব্যবস্থা করে গেলাম যাতে আমাদের সন্তানরাও থাকতে পারে, অর্থাৎ এই প্রজন্ম এবং পরের প্রজন্মের জন্যও আমরা বসবাসযোগ্য করে ফেললাম, সেটা তখন সাস্টেনেবল হয়ে যাবে, সাস্টেনেবিলিটি হয়ে যাবে। হ্যাবিটেবল একটা প্রজন্মের থাকবার ব্যবস্থা, সাস্টেনেবল যখন তার নিচের প্রজন্মের, পরের প্রজন্মের থাকবার ব্যবস্থা। ওকে, সেকেন্ড কি, দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত লাইন। পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, আমার লেখা হয়নি, একটু লিখে নিও তোমরা যখন খাতায় লিখবে। প্লিজ গিভ মাই উডস ব্যাক। উডস মানে WOODS, উডস মানে জঙ্গল। ওকে, দেখো এখানে ফরেস্ট লিখতে পারতে, জঙ্গল লিখতে পারতে, যা খুশি হতো, শুধু একটু সুন্দর যাতে হয় সেজন্য আমি উডস লিখলাম। প্লিজ গিভ মাই উডস ব্যাক অ্যান্ড টেক দাও সিভিলাইজেশন, এবং তুমি এই নগর নাও। দেখো ওই নগর মানে পার্টিকুলার একটা সিটি টাউন না, সিভিলাইজেশন, এই নগর সভ্যতাকে কবি বলতে চেয়েছে, এটাকে নাও। হলো একটা ছোট ইন্ট্রোডাকশন দিলে। দ্য ফেস্টিভ্যালস in India are often seen indulged in over exploitation of nature and unscrupulous use of materials, means causing huge solid waste generation, carbon emission and trauma. প্রথম বাক্যটা আমি ইংরেজিটা বললাম, মানে বলবো, বাংলাটা বলে দেবো। কি বলছে সেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রধান উৎসবগুলো, দ্য ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া, আর ওপেন সিন ইলডালজ, সাধারণত কিসে নিমগ্ন দেখা যায় বা কিভাবে সংযুক্ত দেখা যায় বা কীভাবে ঘটতে দেখা যায়, ইন ওভার এক্সপ্লয়টেশন অফ নেচার, পরিবেশকে ক্ষয় করে, ওভার এক্সপ্লয়েট হয়ে যাচ্ছে, প্রকৃতিকে ক্ষয় করে। আনস্ক্রুপুলাস ইউজ অফ মেটেরিয়ালস, মিনস, আনস্ক্রুপুলাস ইউজ মানে অবিবেচক, অবিবেচনামূলক ব্যবহার। কিসের ব্যবহার? মেটেরিয়ালস অ্যান্ড মিনস, জিনিসপত্র এবং ব্যবস্থাপনার। মানে আমি বোঝাতে চাইছি যে মেটেরিয়ালস অ্যান্ড মিনস মানে তুমি প্লাস্টিক ইউজ করলে সেটা একটা মেটেরিয়ালের ইউজ হলো, যেটা অবিবেচক ব্যবহার। কিন্তু তুমি যখন খুব জোরে দমদম করে আওয়াজ হচ্ছে কোনো বক্স বাজাচ্ছ, সেটা তো তুমি মেটেরিয়াল ইউজ করছো না, তুমি একটা মিনস, এটা ব্যবস্থা করছো, সেটার ক্ষতি হচ্ছে অনেক বেশি। তাহলে মেটেরিয়ালস মানে বস্তু এবং মিনস মানে ব্যবস্থা, এমন বস্তু এবং এমন ব্যবস্থার অবিবেচকের মতন তুমি নিচ্ছ, কজিং হিউজ সলিড ওয়েস্ট জেনারেশন। কি তৈরি হচ্ছে তাতে? প্রচুর পরিমাণে সলিড ওয়েস্ট জেনারেশন হচ্ছে, কার্বন এমিশন হচ্ছে, কার্বন নির্গমন হচ্ছে, এবং ট্রমা হচ্ছে, আতঙ্ক হচ্ছে। তাহলে প্রথম লাইনটা কি হলো, যে আমাদের দেশে অধিকাংশ যে উৎসব এমনভাবে সংগঠিত হয়, এমনভাবে আয়োজিত হয়, যে যার মধ্যে ব্যবস্থাপনা বা বস্তুর খুব অবিবেচকপূর্ণ ব্যবহার হয়ে থাকে, এবং যার ফলস্বরূপ প্রচুর পরিমাণে সলিড ওয়েস্ট মেটেরিয়াল বা শুকনো বা কঠিন বর্জ্য বা শক্ত বর্জ্য তৈরি হয়, কার্বন নির্গমন হয়, এবং খুব আতঙ্কের সৃষ্টি হয়। বাংলা বাক্যটা এরকম। ক্লিয়ার? বি ইট ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইকস, বক্সেস, harnessing items like single-use plastic, foam, plaster of Paris, fuel burning in static traffic, cacophonies in cities, all causes immense loss to the environment. All causes তো হবে না, all cause হবে। ঠিক আছে, অর্থাৎ যাই হোক না কেন হতে পারে, বি ইট ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইকস, সেটা অর্থাৎ প্রথম বাক্যটা বলার পরে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ,
আমাদের উৎসবগুলো সাধারণত প্রকৃতিকে ক্ষতি করে এই রকমভাবে যেখানে কার্বন এমিশন হয় আতঙ্ক তৈরি করে। প্রথম বাক্য বলার পর দ্বিতীয় বাক্যে বলছি যে এটা স্বেচ্ছাচারীভাবে মাইক ব্যবহারের মধ্যে দিয়ে বা এরকম কিছু জিনিসপত্র, যেমন ধরা যাক সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহারকারী প্লাস্টিক ব্যবহারের মধ্যে দিয়ে, ফোম প্লাস্টার অফ প্যারিস ব্যবহারের মধ্যে দিয়ে, ফুয়েল বার্নিংয়ের মধ্যে দিয়ে বা ফসিল ফুয়েল এটা পোড়ানোর মধ্যে দিয়ে, স্ট্যাটিক ট্রাফিক, ফসিল ফুয়েল এন্ড স্ট্যাটিক ট্রাফিক জমে আছে, ভিড় জমে আছে ট্রাফিকে, সেইটার মধ্যে দিয়ে, বা ক্যাকোফোনিজ ইন সিটিজ, শহরে যে উৎকট বিকট যে কোলাহল কলরব তার মধ্যে দিয়ে, যেভাবেই হোক সবগুলোই কি তৈরি করে এনভায়রনমেন্টের ইমেন্স লস, প্রকৃতিতে সার্বিক ক্ষতি পৌঁছে দেয় সেগুলো। লিখতে পারবে বাংলা, দুটো লাইন হলো। চলো থার্ড, অর্থাৎ আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম, বডিতে চলে আসছে। Our Mother Earth is already facing a pathetic ecological imbalance in 21st century due to greenhouse gas and global warming. অর্থাৎ আমি শুরুতে কি বললাম, শুরুতে জাস্ট যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা সম্বন্ধে আমি একটা বিবরণ দিলাম। এবারে যখন বডি শুরু হলো, বডির প্রথমেই আমি একটু পিছিয়ে গেলাম, পিছন থেকে শুরু করলাম, যে আমি উদাহরণ দিচ্ছি আমার এইগুলো ক্ষতি হয়েছে, এবং যখন বডিতে ঢুকছি তখন বলছি অলরেডি আমরা এইটা নিয়ে দুশ্চিন্তিত, আমরা এইটা নিয়ে বিব্রত এবং এইটা নিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আছি, আমাদের জীবনটা ভারসাম্যহীন হয়ে আছে, এটা আগে থেকে চলছে অলরেডি, তার উপরে এই জিনিসটা তো আরও বড় ক্ষতি করবে। বুঝতে পারছি? চলো দেখো, আওয়ার মাদার আর্থ ইজ অলরেডি ফেসিং এ প্যাথেটিক ইকোলজিক্যাল ইমব্যালেন্স ইন 21st century ডিউ টু গ্রিন হাউস গ্যাস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ গ্রিন হাউস গ্যাস নির্গমন এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আমাদের পৃথিবী বা মা বসুন্ধরা ইতিমধ্যেই এইগুলোর প্রভাবে সে নুব্জ বা ক্ষতিগ্রস্ত বা বিব্রত, যে কোনোভাবে তুমি এটাকে লিখতে পারো। হ্যাঁ, প্যাথেটিক ইকোলজিক্যাল ইমব্যালেন্স, খুব মানে কী বলা যায়, একটা কহতব্য নয়, এরকম অকহতব্য একটা প্রাকৃতিক ভারসাম্যের, সে প্রাকৃতিক ভারসাম্যহীনতার সে শিকার, এরকম তুমি এটার বাংলা যখন লিখবে। দেখো, আওয়ার মাদার আর্থ, খুব সুন্দর লাগলো, আমাদের মা বসুন্ধরা, আমাদের পৃথিবী, আমাদের জগৎ, এগুলো ছেড়ে একটু অন্যরকম করো। মা বসুন্ধরা অলরেডি ইতিমধ্যে একটা দুর্বিষহ প্রাকৃতিক ভারসাম্যহীনতার শিকার। কিসের কারণে? কারণটা হচ্ছে এই গ্রিন হাউস নির্গমন এবং বিশ্ব উষ্ণায়ন। পারবে না লিখতে বাংলাটা এরকম? চলো, moreover the developing countries like us বা আওয়া have to bear some compulsory environmental damage to give way for food security and basic social service. আজকে যে আমাদের যে মেনলি যে দ্বন্দ্বটা পশ্চিমী দেশগুলোর সাথে কার্বন ফুটপ্রিন্ট নিয়ে, কার্বন এমিশন নিয়ে, ঠিক আছে, বা গ্রিন হাউস গ্যাস এমিশন নিয়ে, এটার দ্বন্দ্বের মেন জায়গাটা কি? দ্বন্দ্বের মেন জায়গাটা হচ্ছে যে পশ্চিম বিশ্বগুলো উন্নয়নশীল দেশগুলোর উপর চাপিয়ে দিচ্ছে যে তোমাদেরও যেমন আমরা এত পরিমাণ কার্বন এমিশনকে লক্ষ্য করব বা এর বেশি কার্বন এমিশন বা ফসিল ফুয়েল বার্ন করব না, তোমাকেও ঠিক তত পরিমাণ কম ফসিল ফুয়েল বার্ন করতে হবে। তোমাকে অতটা পেট্রোল, অতটা কয়লা, অতটা কাঠ জ্বালালে চলবে না। তুমি ইলেকট্রিসিটি বানাও সৌরশক্তি থেকে বা বায়ুশক্তি থেকে। বাট সমস্যা হচ্ছে ব্রাজিলের ক্ষেত্রে বা ভারতবর্ষের ক্ষেত্রে বা ইন্দোনেশিয়ার মতন বড়, যেখানে খুব অনেক বেশি লোক থাকে, সেই দেশগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের দেশে এগুলো করতেই হবে, ফসিল আমাদেরকে ফুয়েল করতেই হবে, ফসিল ফুয়েল আমাদেরকে ব্যবহার করতেই হবে। তার কারণ না হলে এত লোকের পেট চালানো সমস্যা হবে। আমরা জ্বালানি দেবো কি খাওয়ার জন্যে? থাকার বাড়ির জন্য তো আমাদের জঙ্গল কাটতেই হবে, যেটা অ্যামাজন ফরেস্ট, যেটাকে ফুসফুস অব দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে বা পুরো আর্ট বলা হয়ে থাকে, সেটা কেটে নেওয়া হচ্ছে। তার কারণ ব্রাজিলের লোকজনের থাকবার বাড়ি করতে দিতে হবে তো আগে,
আগে তোর থাকার বাড়ি হবে, তবে না তুই বাঘ রক্ষা করবি। তোর নিজের থাকার বাড়ি নেই, তুই কি বাঘের সাথে বলবি না বাঘ তুমি জঙ্গলে থাকো, আমি নদীতে ডুবি? নিশ্চয়ই না। তো এই পুরো কনসেপ্টটা যে কেন আমরা তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশের মানুষগুলো পারি না পশ্চিমী দেশগুলোর মতন কার্বন এমিশন কন্ট্রোল করতে, বা পারি না আমরা এত পরিমাণে ফসিল ফুয়েলটাকে আটকে রাখতে, তার কারণ আমাদের ফুড সিকিউরিটির ইস্যু রয়েছে, আমাদের হেলথের সার্ভিসের ইস্যু রয়েছে, আমাদের সোশ্যাল সার্ভিস, আমাদের হাউজিংয়ের সমস্যা রয়েছে। সেইগুলো করার জন্য আমাদের এমনিতেই আমরা বাধ্য আমাদের কিছু এরকম স্টেপ নিতে, যাতে ফসিল ফুয়েল বার্ন হয়, যাতে কার্বন এমিশন হয়। এগেন মানে এ দুটো তো চলছে, এগেন এর ওপরে এর পরেও the release of chemicals, synthetic colors, harmful SOx, NOx, sulfur dioxide and নাইট্রোজেনের যত অক্সাইড, ডাইঅক্সাইড, মনোক্সাইড, ওকে, ছোট করে SOx, সালফারের যত অক্সাইড আর নাইট্রোজেনের যত অক্সাইড, ওকে, ছোট করে লেখা হয় SOx and NOx, PM 2.5 and 10, PM মানে পার্টিকুলেটেড ম্যাটার, বায়ুতে ভাসমান কণা, PM বা SOx NOx যখন বাংলা লিখবে তখন SOx NOx বা সালফার অক্সাইড, হ্যাঁ, নাইট্রোজেনের অক্সাইড এরকমভাবেই বাংলায় লিখে দেবে। বাট মনে রাখবে, কোনো রকম পলিউশন রিলেটেড ডিসকাশান বা রাইটিংয়ে কোনো রকম, যে কোনো রকম তোমার এই শব্দগুলো বা এই টার্মগুলো লাগাতেই হবে, SOx NOx, PM 2.5, PM 10, ওকে। And heavy metals during idol immersion and firecrackers at big festivals put the last peg to the coffin. দেখো এই ছোট্ট একটা লাইনের মধ্যে কতগুলো জিনিস ঢোকানো আছে। কি ঢোকানো আছে? প্রথমত খুব ভালো করে মনে রাখবে যে তোমাকে সবচেয়ে আগে দ্য ইন্টেন্ট অফ দ্য কোশ্চেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। উৎসব মানেই কি দূষণ? এইটার মধ্যে দিয়ে কিন্তু তোমাকে সমস্ত উৎসবকে ইন্ডিকেট করা হয়েছে। কোথাও বলা হয়নি যে কালী পুজোয় দূষণ কেমন, কোথাও বলা হয়নি দুর্গা ঠাকুর বা ভাসানের মধ্যে দিয়ে বা গণেশ ঠাকুর ভাসানের মধ্যে দিয়ে দূষণ কেমন, বা ঈদে মাইক বাজানোতে দূষণ কেমন, কোথাও বলা হয়নি আলাদা করে। তুমি আলাদা করে নাম মেনশন করবে, বা নাম মেনশন তুমি করতেই পারো কোনো উদাহরণ দেওয়ার জন্যে, পার্টিকুলার কোনো একটা টাইপের সাউন্ড পলিউশন বা এয়ার পলিউশন বা ওয়াটার পলিউশন কোনো একটা দিকে তুমি ফোকাস করবে না, তোমার লেখাটা সার্বিক হবে, টাচিং অল দ্য স্ফিয়ার্স অ্যান্ড গ্রাউন্ডস অফ পলিউশন। ক্লিয়ার? তো বাক্যটার মধ্যে দেখো ওই জন্য সবগুলো আছে। সবগুলো কি? ডিউরিং আইডল ইমার্শন অর্থাৎ যখন প্রতিমা বিসর্জন হয়, ফায়ার ক্র্যাকার্স অর্থাৎ যখন বাজি পড়ে, অ্যাট বিগ ফেস্টিভ্যালস। আর আমরা আগের লাইনেই পড়েছিলাম যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইকিং অ্যান্ড হংকিং ইন দ্য ক্যাকোফোনি অফ সিটিস, অর্থাৎ সবগুলো আছে। আমরা এখানটায় যত রকম দূষণ হতে পারে তার সমস্ত পয়েন্টগুলোই টাচ করেছি, কিন্তু জল দূষণ, প্রকৃতির দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, দৃশ্য দূষণ, ক্যাকোফোনির কনসেপ্টই তাই। ঠিক আছে? তো সেকেন্ড কি ইম্পর্টেন্ট জিনিস আছে এর মধ্যে, সেটা হচ্ছে আমি বারবার বলি যে যখনই কোনো রাইটিং লিখবে চেষ্টা করবে তার মধ্যে একটু গ্রুপ ভার্ব ঢোকাতে, একটু ইডিয়মস ঢোকাতে, একটু ফ্রেজ ঢোকাতে। এই যে পুট দ্য লাস্ট পেগ টু দ্য কফিন, অর্থাৎ কফিনের শেষ পেরেক মারা, বা 10-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। ঠিক আছে? এই রকম ধরনের তুমি যখনই না বাংলাতে বা ইংরেজিতে ব্যবহার করবে, বাগ ধারার ব্যবহার করবে, ইডিয়মস ব্যবহার করবে, একটা লাইনের মানে অনেক বেড়ে যায়, একটা লাইনের যে গভীরতা, একটা লাইনের নাম্বার পাওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। এবং যে কোনো ধরনের রচনাতে তোমাকে সবসময় ফোকাস রাখতে হবে নারীদের প্রতি, শিশুদের প্রতি, বয়স্কদের প্রতি, অসুস্থদের প্রতি। অর্থাৎ তুমি being a civil servant aspirant, you have to be conscious of any demerits of anything and the effect of anything on those particular segment. কোন particular segment? Children, women, aged person,
ডিসেবলড পারসন, সিক, পেশেন্ট, এদের প্রতি তোমার জিনিসটার কি ইম্প্যাক্ট পড়ছে। প্রতিটা রচনায় তোমার এদেরকে টাচ করতে হবে বা চেষ্টা করতে হবে এদেরকে টাচ করার, তবেই তোমার রচনা ভালো হবে। ইট কজেস মাল্টিপল হেলথ ইস্যু ফর পিপল, এটা নানা রকম শারীরিক প্রতিক্রিয়া এবং সমস্যার জন্মদান করে, পার্টিকুলারলি ফর চিলড্রেন, এজেড পারসনস, পেশেন্টস, কাদের জন্য? চিলড্রেন, এজেড পারসন এবং পেশেন্টদের জন্য। অ্যান্ড হিউমাঙ্গাস ডেথ টোল, ওকে, এটা ইজ হবে না, হবে, ইন বার্ডস অ্যান্ড স্মল ক্রিয়েচার। ওই বাজি ফাটলে ওই বাজির অক্সাইডগুলো, নোংরা গ্যাসগুলো যখন প্রকৃতিতে মেশে প্রচুর পাখি, কীটপতঙ্গ, প্রজাপতি, ছোট ছোট প্রাণী, বিড়াল, কুকুর মারা যায়। বডির এটা একটা ছোট্ট প্যারাগ্রাফ ছিল, এটা সেকেন্ড প্যারাগ্রাফ, 1-2 লাইনের প্যারাগ্রাফ, কেননা তোমার খুব কসাস থাকতে হবে যে শব্দ সংখ্যা কিন্তু 200-250-র বেশি নয়। আমার মনে হয় এতেই বোধহয় 250 হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে একটা জিনিসকে ঢোকানো, মেন শব্দগুলোকে উল্লেখ করা, পয়েন্ট করা খুব ডিফিকাল্ট কাজ। ডেসক্রিপটিভ রাইটিংয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমার ওই শব্দটার মধ্যে পুরো বিষয়টাকে ঢোকানো এবং ম্যানেজ করা। সেভারেল জুডিশিয়াল ইন্টারভেনশন অ্যান্ড ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, পুরোটা লিখবে, আমার জায়গা কম বলে আমি এনজিটি লিখে দিয়েছি। সেভারেল জুডিশিয়াল ইন্টারভেনশন অ্যান্ড এনজিটি গাইডলাইন্স হ্যাভ বিন ইস্যুড টু কন্ট্রোল দ্য ডেমন অফ পলিউশন। এনজিটির অনেকবার গাইডলাইন এসছে, অনেকবার জুডিশিয়াল ইন্টারভেনশনও এসছে, অর্থাৎ কোর্ট থেকে বলেছে এটা খারাপ হচ্ছে না, তোমরা আইন তৈরি করো, ঠিক আছে। সুপ্রিম কোর্ট কি, হাইকোর্ট কি, কোনো রাজ্যের লোয়ার কোনো কোর্ট, সেশন কোর্ট, অনেকেই অনেক রকম গাইডলাইন দিয়েছে, কিন্তু কোনো গাইডলাইন কাজে লাগেনি। পলিউশনের যে রাক্ষস, তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাট সেই জন্য বলছে, বাট মেয়ার রুলস অ্যান্ড গাইডিংস মে নট সাফিস। কেবলমাত্র আইন বানানো এবং নিয়ম তৈরি করাই পর্যাপ্ত নয়। প্রপার ইমপ্লিমেন্টেশন অফ লেজিসলেশন অ্যালং উইথ স্ট্রিক্ট অ্যাডারেন্স টু ল বুক ইজ রিকোয়ার্ড। যে আইনগুলো হচ্ছে সেগুলোকে সঠিকভাবে বলবৎ করা এবং আইনের প্রতি পুরোপুরি লেগে থাকা, অর্থাৎ আইনকে সঠিকভাবে প্রতিপালন করা। মানে একটা আইন হচ্ছে, সে আইনটা যেন একদম মানা হয়, উল্লঙ্ঘন না করা হয়, আর যদি মানা না হয়, যদি উল্লঙ্ঘন করা হয়, তার জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো যেন সঠিকভাবে নেওয়া, এটা দরকার। নেক্সট, our Indian Constitution in its Article 21 and DPSP, পুরোটা লিখতে পারো, Directive Principle of State Policy, explicitly depicts, ইন্ডিয়ান কনস্টিটিউশন তার আর্টিকেল 21 এবং ডিপিএসপির মধ্যে সুবিস্তারে কি বিবরণ দেয়, কি বলে, দ্য ভ্যারাইয়াস অ্যাসপেক্ট অফ রাইট টু লাইফ, রাইট টু ডিগনিটি, পিস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশান। অর্থাৎ আমি এখানটায় আমাদের কনস্টিটিউশনের উল্লেখ, আর্টিকেল দুটো উল্লেখ করে দিলাম, ডিপিএসপির কথা বলে দিলাম। আমার কিন্তু ঝোলে প্রচুর মশলা পড়ে গেল। আমি যে তরকারিটা বানাচ্ছি, সেই তরকারিটার শেষ লাইনটা প্রচুর মশলা ফেলে দিল। মশলাটা কীভাবে আমি শুরু করলাম, আমি খাঁজটা বোঝাতে চেষ্টা করছি। মশলা শুরু করলাম কীভাবে না, প্রপার ইমপ্লিমেন্টেশন অফ লেজিসলেশন অ্যান্ড স্ট্রিক্ট অ্যাডারেন্স টু দ্য ল বুক। আমি ল বুকের কথা বললাম, তারপরে ল বুকের গল্পটা বলে দিলাম। অনেক আইন তৈরি হয়েছে কিন্তু তাতে কাজ হয়নি। কি হবে, আইনের শক্তপোক্তভাবে পালন করাতে হবে এবং বাধ্য করতে হবে লোককে। আর ল বুকের কথা, তার সাথে কি বলবো, কনসায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস আর দ্য আলটিমেট ওয়ে আউট ইন দিস রেসপেক্ট বা ইন দিস রিগার্ড। অর্থাৎ সচেতনতা এবং বিবেক, যতক্ষণ না বিবেকে জাগ্রত হবে, যতক্ষণ তুমি সচেতন হবে জিনিসটা সম্বন্ধে, পরিষ্কার জানবে যে কতটা নেচারে ক্ষতি হচ্ছে একটা ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে যদি আমরা এই ফেস্টিভ্যালটাকে এরকমভাবে পালন করি, তখনই জিনিসটা আমরা সচেতন হব, জিনিসটাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। সো কনসায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস আর দ্য আলটিমেট ওয়ে আউট ইন দিস রিগার্ড। শুধু কনসায়েন্সে হবে না, এই লাইনটাও লিখতে হবে যে লয়ের ইমপ্লিমেন্টেশন লাগবে। লোকের আত্মার ওপরে, বিবেকের ওপর ছেড়ে দিলে লোকে নোংরা করতেই থাকবে, ভয়ও দরকার। এমফাসিস অন ইউজ অফ এমফাসিস অন দ্য ইউজ অফ বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালস,
natural colors, soil, recycling of disposed items and proper solid waste management is the need of time. তাহলে কিসের ওপর জোর দিতে হবে আমাদের এখন, বা এখন সময়ের দাবিটা কি? সময়ের দাবিটা বলছে যে বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালস, যদি জায়গা থাকে, তোমার সময় থাকে হাতে, ওয়ার্ড লিমিট পারমিট করে, তাহলে বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালসে একটা উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে। এমফেসিস, তাহলে বায়োডিগ্রেডেবল মেটেরিয়ালের ব্যবহার, ন্যাচারাল কালারের ব্যবহার, মাটির ব্যবহার, রিসাইক্লিং অফ ডিসপোজড আইটেম, ফেলে দেওয়া জিনিসগুলোকে নতুন করে পুনর্ব্যবহারযোগ্য করার পদ্ধতি বা ব্যবস্থা নেওয়া, এবং প্রপার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা শুকনো স্তূপীকৃত যে আবর্জনা তার ব্যবস্থা করা বা সেটাকে আবার একেবারে নতুন করে নিয়ে নেওয়া, হ্যাঁ, এইগুলোই হচ্ছে এখনকার সময়ের দাবি। Civil society and educational institutions should take more responsible role in spreading awareness. তাহলে মোমবাতি বয়ে নিয়ে যাওয়া যে সামাজিক নাগরিক যে কি বলা যায়, যে নাগরিক যে চেতনা, সিভিল সোসাইটি, সুশীল সমাজ, তাদেরকে, এবং স্কুল ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল কলেজ, তাদের খুব বড় রেসপন্সিবিলিটি নেওয়া উচিত এই বিষয়ে। কিসের জন্য? সচেতনতা তৈরির জন্য। পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ, পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কারা, পলিটিক্যাল এক্সিকিউটিভ কারা, এসব পলিটির বিষয় অনেক ক্লাস করিয়েছি। পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ শুড বিয়ার দ্য টর্চ টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট। অ্যাকচুয়ালি তো শুরু ওরাই করবে, এরাই তো আসল দেশ চালায়, তো তাদেরই টর্চ তুলে নেওয়া উচিত। কাকে রক্ষা করার জন্য? প্রকৃতিকে রক্ষা করার জন্য। আমরা লিখব কনক্লুশন। বাই কার্বিং, কার্ব, CURB, কার্ব, কার্ব মানে কমানো, যেমন কন্ট্রোল, কার্ব, ওকে। পলিউশনের ক্ষেত্রে কার্ব ব্যবহার হয়। বাই কার্বিং মিনেস অফ পলিউশন অ্যাট ফেস্টিভ্যালস উই নট অনলি বিগেট এ হেলদিয়ার অ্যান্ড হ্যাপিয়ার ওয়ার্ল্ড but also achieve our goals in Sustainable Development Goal SDG 2015-30 like climate action and sustainable cities and communities. বুঝতে পারলে কি মজাটা হলো? এর মধ্যে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলও ঢুকিয়ে দিলাম। কি বলতে চাইছি? যে পলিউশনের ভীতিটাকে আমরা যদি কম করতে পারি, তাহলে কেবল আমরা একটা অনেক বেশি স্বাস্থ্যবান বা সুস্থ এবং সুখময় পৃথিবী যে উপহার পাবো তা নয়, তার মধ্যে দিয়ে আমরা আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলো আছে, যেগুলো 2015 থেকে 30-এর মধ্যে অ্যাচিভ করতে হবে, প্রেসক্রাইবড বাই ওয়ার্ল্ড ব্যাংক, আমরা সেগুলোও কিন্তু সহজেই অ্যাচিভ করে ফেলবো। আমরা সহজে সেগুলোর সীমা অতিক্রম করে ফেলবো। যেমন বলে দুটো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের এক্সাম্পল রয়েছে, যে কোনো তুমি দুটো দিয়ে দাও না প্রকৃতি রিলেটেড, যেমন ক্লাইমেট অ্যাকশান 13, SDG 13, বা সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ, এটা বোধ হয় 11 আর 13 নাম্বার তোমরা দেখে নেবে, ঠিক আছে। অর্থাৎ লেখার মধ্যে সারা মশলা আমি দিয়ে দিয়েছি, তোমাকেও দিতে হবে, তোমাকেও শিখতে হবে তুমি কিভাবে দেবে। এবং একটা কথা বলি, লাখ টাকা না, কোটি টাকা খরচ করলেও তুমি ডেসক্রিপটিভ রাইটিং তোমাকে শিখিয়েছে এরকম তুমি কোথাও ক্লাস, স্যার, কোচিং ইনস্টিটিউশন পাবে না। আই রিপিট, কোটি টাকা খরচ করলেও তোমাকে কেউ ডেসক্রিপটিভ শেখাবে না। দেখো, খুব কি বলা যায়, হাই ফেসিলিটেড তুমি ক্লাসরুম পাবে, এসি ক্লাস পাবে, ওয়াইফাই পাবে ফ্রিতে, ঠিক আছে, স্পিকার মাইক্রোফোন লাগানো আছে, দূর থেকে স্যার বলবেন, তুমি লাস্ট বেঞ্চে বসে শুনতে পাবে, এসব পেরিফেরিয়াল অ্যাডভান্টেজ তুমি পেতে পারো। বাট অ্যাজ ফার দ্য থিং অফ লার্নিং ইজ কনসার্নড, তোমাকে হাতে ধরে কেউ শেখাবে না, চোতা দিয়ে দেবে, নোট দিয়ে দেবে, যেটাকে আমরা আমাদের এখনকার ভাষায় PDF বলি, PDF দিয়ে দেবে। PDFটা তুমি রাখবে তোমার বইয়েতে, ব্যাগের মধ্যে, টেবিলের ওপরে জমে পড়ে থাকবে, তোমার শেখা হবে না। আমি তোমাকে শেখাবো, তোমাদেরকে শেখাবো আমরা কিভাবে একটা ডেসক্রিপটিভ লিখতে হয়, কেমনভাবে শুরু করতে হয়। আসল ভয় তো শুরু করার, শুরুই করতে পারছো না। আসল ভয় তো প্র্যাকটিস করা, তোমার প্র্যাকটিসই হয়নি। সো thus we shall be able to keep our promise to the
newborn to the next generation for a freer and greener society as well as the earth. যেটা দিয়ে শুরু করেছিলাম, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, আমরা এইটার মাধ্যমে আমরা এর ফলে কিসে সক্ষম হব? উই শ্যাল বি এবেল টু কিপ আওয়ার প্রমিস। আমরা আমাদের অঙ্গীকার, আমরা আমাদের প্রতিশ্রুতি বজায় রাখতে সক্ষম হব নবজাতকের প্রতি, নতুন প্রজন্মের প্রতি, যাতে তারা একটা ফ্রিয়ার অ্যান্ড গ্রিনার সোসাইটি পায়, একটা ফ্রিয়ার অ্যান্ড গ্রিনার ওয়ার্ল্ড বা আর্থ পায়। ওকে, চলো, দিস ইজ দ্য ক্লাস অফ উৎসব মানেই দূষণ। আই হোপ তোমরা এইটা অভ্যাস করবে এবং আমি রিকোয়েস্ট করব তোমরা এটাকে পুরোপুরি কপি মেরে খাতায় মুখস্থ করবে না, চেষ্টা করবে যেভাবে বললাম সেই রকম স্ট্রাকচার ওয়েতে, এই বাক্যগুলোর বদলে অন্য কোন বাক্য দেওয়া যায়, এই শব্দর বদলে অন্য কোনো শব্দ দেওয়া যায়, কেননা দেয়ার আর সেভারেল হান্ড্রেডস থাউজেন্ডস ওয়ে টু রাইট এনিথিং। তো সেরকমভাবে চেষ্টা করো জিনিসটাকে আরও ভালো কোন মশলা দেওয়া যায়, আরও রঙিন দেখতে সুন্দর করা যায় কিভাবে, তার প্রয়াস করো এবং লেখা প্র্যাকটিস করো, লেখা শুরু করো। ডাইরেক্ট ঝেপে মুখস্থ মেরে দিও না, আমি বারণ করছি, মুখস্থ মেরে দিও না। আর প্লিজ 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 শেয়ার করো বেশি করে। তাদেরকে আমি বারবার বলছি, যারা টাকা পয়সার অভাবে বড় ক্লাস কিনতে পারে না, বড় জায়গায় যেতে পারে না, দূরত্বের অভাবে, সংসারের চাপে, যারা সংসারের মধ্যে আবদ্ধ এবং নিবদ্ধ, বাট মনে মনে স্বপ্ন দেখে, আর বেশি করে সিভিল সার্ভিস দাও, বেশি করে পড়াশুনো করো। পড়াশুনোর উপরে কোনো গতি নেই, পড়াশুনোর বাইরে কোনো উপায় নেই।